এম রয় চ্যানেল আবারও তোমাদের সামনে অনেক দিন পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এসেছে, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন করা হয়। তো আজকে আমরা পর্যায় সারণী সম্পর্কে ডিটেলসে জানব। আজকে এই পর্যায় সারণীকে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টারটিকে খুব সুন্দর করে আত্মস্থ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কি? পর্যায় সারণী। পর্যায় সারণী। তো প্রথম কোশ্চেন হচ্ছে, পর্যায় সারণী কিসের ভিত্তিতে গঠন করা হয়? ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে পর্যায় সারণী গঠন করা হয়। বাহ, খুব সুন্দর উত্তর। তাহলে পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? পর্যায় সারণী তৈরি করা হয়েছে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে, তাই তো? আচ্ছা, এখানে আমরা দুটো সূত্র পেয়েছি। এই দুটো সূত্র কি? অষ্টক সূত্র আর হচ্ছে ত্রায়ী সূত্র। ওটা ত্রায়ী না, ওটা হবে ত্রয়ী সূত্র। কি সূত্র? ত্রয়ী সূত্র। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে ত্রয়ী সূত্র কি? তিনটি মৌলের পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের গড় মানের সমান হয়। আচ্ছা, এখানটা একটু কারেকশন করতে হবে। ত্রয়ী সূত্রটা কি? ত্রয়ী সূত্রটা হচ্ছে এখানটায় কটা মৌল থাকবে? তিনটা মৌল থাকবে। কটা মৌল থাকবে? তিনটা মৌল থাকবে। মাঝেরটির পারমাণবিক গুরুত্ব কি হবে? অন্য দুটা মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের কি হবে? সমান হবে। আচ্ছা, এই ত্রয়ী সূত্রটার আবিষ্কারককে? ডোবেরাইন। ডোবেরেন, সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আছে অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্র পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে সাজালে হ্যাঁ। কোনো একটি মৌলের অষ্টক মৌলের ধর্মের সঙ্গে সাদৃশ্য দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা যেটা জানলাম যে অষ্টক সূত্রটা কি? অষ্টক সূত্রটা হচ্ছে এখানটায় পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি মৌলগুলোকে সাজানো হয়, তাহলে যে কোনো একটা মৌলের ধর্ম পরবর্তী অষ্টম মৌলের সঙ্গে গিয়ে তার ধর্মের সঙ্গে সাদৃশ্য হবে, তাই তো? আচ্ছা, অষ্টক সূত্রটি কে আবিষ্কার করেছিল? নিউল্যান্ডস। আচ্ছা, এই যে অষ্টক সূত্রটা রয়েছে, এই অষ্টক সূত্রটা কোন মৌলের পরবর্তী মৌলগুলোর সঙ্গে এই সূত্রটা প্রযোজ্য নয়? ক্যালসিয়ামের পরবর্তী মৌলগুলির পরে এই সূত্রটা প্রযোজ্য নয়। আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, এই অষ্টক সূত্রের সঙ্গে সঙ্গীতের কার মিল আছে? সপ্তক সুর বা সুর সপ্তকের মিল আছে। কি? সুর সপ্তকের মিল আছে। ওকে। আচ্ছা, তোমরা কি বলতে পারো পর্যায় সারণীতে তরল অধাতু মৌল কোনটি? তরল কিন্তু অধাতু। বেরিয়াম। ওটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিন। বেরিয়াম না, ওটা হচ্ছে ব্রোমিন। আচ্ছা, তরল মৌল কোনটা? তরল মৌল? হ্যাঁ, পারদ। আচ্ছা, পারদকে আমরা আর কি নামে জানি? মার্কারি নামে। গুড। এই পর্যায় সারণীটিকে দুটি ভাগে আলোচনা করব। কটি ভাগে আলোচনা করব? দুটি ভাগে আলোচনা করব। আমরা সকলে জানি একটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী আর একটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী। তো মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেটা কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত। গুড, একদম সঠিক উত্তর। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কটা এবং শ্রেণী সংখ্যা কয়টা? পর্যায় সংখ্যা 7টা, শ্রেণী সংখ্যা 8টা। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে পর্যায়গুলো রয়েছে সেটাকে কি দ্বারা সূচিত করা হয়? পর্যায়গুলিতে হচ্ছে ক্রমিক সংখ্যা দ্বারা, আর শ্রেণীগুলিকে হচ্ছে রোমান হরফ দ্বারা। ঠিক আছে। আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণী যখন প্রথম আবিষ্কৃত হয়েছিল তখন কি নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কৃত হয়েছিল? না। তাহলে যখন নিষ্ক্রিয় মৌলগুলো আবিষ্কার করা হলো বা আবিষ্কার হয়েছিল, তখন মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন গ্রুপে এগুলোকে রাখা হয়েছিল? শূন্য গ্রুপে। আচ্ছা, তোমরা কি জানো নিষ্ক্রিয় মৌল কোনগুলোকে বলে? হিলিয়াম, রেডিয়াম, জেনন, রেডন, আর্গন ইত্যাদি। হিলিয়াম,
নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই তো? সর্বপ্রথমে মেন্ডেলিপে পর্যায় সারণীতে আমরা তাহলে কটা শ্রেণী বা পর্যায় পেয়েছি? শ্রেণী পেয়েছি 8টা আর পর্যায় পেয়েছি 7টা। কিন্তু যখন মেন্ডেলিপের পর্যায় সারণীটার সংস্করণ হলো বা পরিমার্জিত সংস্করণ হয়েছিল, তখন আমরা কটা পর্যায় পেয়েছি আর কটা শ্রেণী পেয়েছি? 7টি পর্যায় আর 9টি শ্রেণী পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, সঠিক উত্তর। আচ্ছা, এই যে 9 নাম্বার যে শ্রেণীটা পেয়েছি সেটাকে কি দ্বারা সূচিত করা হয়? শূন্য শূন্য দ্বারা সূচিত করা হয়, তাই তো? অর্থাৎ আমরা বলতে পারি শূন্য শ্রেণী। ঠিক আছে। আধুনিক পর্যায় সারণী কি? আধুনিক পর্যায় সারণী। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো আধুনিক পর্যায় সারণী কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, তাই তো? আচ্ছা, আধুনিক পর্যায় সারণী কে আবিষ্কার করেছিল? মসলে। মোসলে, তাই তো? আচ্ছা, দীর্ঘ পর্যায় সারণী কে আবিষ্কার করেছিল? নিলস নিলস বোর। নিলস বোর। নিলস বোর। বোর। এই যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কয়টা আর শ্রেণী সংখ্যা কয়টা? পর্যায় সংখ্যা 7টা আর শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টা। 18টি। তাহলে আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে আমরা পর্যায় সংখ্যা কয়টা পাচ্ছি? 7টি। এবং শ্রেণী সংখ্যা কয়টা পাচ্ছি? 18টা। আচ্ছা, তোমরা কি বলতে পারো যে এই পর্যায় বা শ্রেণীগুলোকে কি দ্বারা সূচিত করা হয়? ক্রমিক ক্রমিক সংখ্যা সংখ্যা দ্বারা। ক্রমিক সংখ্যা দ্বারা। আচ্ছা, মেন্ডেলিপে কি পর্যায় এবং সারণীকে ক্রমিক সংখ্যা দ্বারা সূচিত করা হয়েছে? না, না, না। তাই তো? পর্যায়গুলিকে ক্রমিক সংখ্যা দ্বারা সূচিত করা হয়। গুড, একদম সঠিক উত্তর। আর শ্রেণীগুলোকে রোমান হরফ। রোমান হরফে। কিন্তু আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কি পেলাম? যে পর্যায় আর শ্রেণী দুটোকেই ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যখন তৈরি হয়েছিল তখন মোট আবিষ্কৃত মৌল কতগুলো ছিল? 118টা। 118টি। আচ্ছা, এর মধ্যে প্রকৃতিতে কটা পাওয়া যায়? 94। 94টি বা 88। অনেক বইয়ে কিন্তু 88টিও পেয়ে যাবে। আচ্ছা, মনুষ্য শ্রেষ্ঠ মৌল কয়টা? 24টা। 24টি। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, মেন্ডেলিপের পর্যায় সারণী যখন আবিষ্কৃত হয়েছিল সেখানে মোট আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টি? 63টা। 63টি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা দীর্ঘ পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণীর পর্যায় সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণীতে প্রথম যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? 2টি। 2টি। কি কি? হাইড্রোজেন আর হিলিয়াম। আচ্ছা, এই পর্যায়কে কি বলা হয়? ক্ষার ধাতু। ভেরি লং পিরিয়ড। লং পিরিয়ড। ভেরি শর্ট পিরিয়ড। ভেরি শর্ট পিরিয়ড। এটা প্রথমে ভুল বলছে, পরে অবশ্য ঠিক করলো। কারণ এখানে কি হচ্ছে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যে রয়েছে, এখানে যে প্রথম পর্যায়টা রয়েছে, এই প্রথম পর্যায়ে কটা মৌল রয়েছে? 2টো। মানে সব থেকে কম থাকার জন্য এই পর্যায়কে কি বলা হচ্ছে? ভেরি শর্ট পিরিয়ড। ভেরি শর্ট পিরিয়ড, মনে থাকবে। আর এখানে যে 2টা মৌল আছে সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। আচ্ছা, 2 নাম্বার এবং 3 নাম্বার পর্যায়ে কতগুলো করে মৌল আছে? 8টা করে। 8টি করে মৌল আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে কতগুলো মৌল আছে? 18টা করে। 18টা করে। আচ্ছা, ষষ্ঠ পর্যায়ে কতগুলো মৌল আছে? ষষ্ঠ হচ্ছে 32টা। 32টা, তাই তো? তার মানে সব থেকে বেশি কি? হ্যাঁ। সব থেকে বেশি। তাহলে এই পিরিয়ডটাকে কি বলবে? দীর্ঘ। ভেরি লং পিরিয়ড। ভেরি Long লং period. পিরিয়ড, ঠিক আছে। এরপরে 7 নাম্বার পর্যায়। এই 7 নাম্বার পর্যায়ে মোট মৌলের সংখ্যা কয়টি? 19টে। 19টি। এর মধ্যে প্রকৃতিতে কটা পাওয়া যায়? 6টা। আর মনুষ্য শ্রেষ্ঠ বা যেগুলো কৃত্রিম গবেষণাগারে প্রস্তুত করা হয় কয়টি? 13টি। 13টি, তাই তো? আচ্ছা, এই পর্যায়ের কোনো কি অন্য নাম আছে? হ্যাঁ। কি সেটা? অসম্পূর্ণ পর্যায়। অসম্পূর্ণ পর্যায়, একদম সঠিক উত্তর। আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর আমরা শ্রেণী বা গ্রুপ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, 1 নাম্বার গ্রুপে কোন মৌলগুলো আছে? ক্ষার ধাতু। ক্ষার ধাতু। 2 নাম্বার গ্রুপে ক্ষারীয় মৃত্তিকা। ক্ষারীয় মৃত্তিকা। ক্ষারীয় যে ধাতুগুলো রয়েছে
এই ক্ষারীয় ধাতুগুলো ভূপৃষ্ঠে কী রূপে অবস্থান করে? অক্সাইড। অক্সাইড অক্সাইড রূপে অবস্থান করে। সন্ধিগত মৌল কত নম্বর গ্রুপে আছে? সন্ধিগত মৌল 3 থেকে 12। 3 থেকে 12। আর পর্যায়ে পর্যায়ে হচ্ছে 4 থেকে 4 থেকে 7। 7। 4 থেকে সাত। 7। আচ্ছা 11 নম্বর পর্যায়কে কি বলে? আর হচ্ছে মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু। দুটা মুদ্রা ধাতুর নাম? সিইউ, এজি, এইউ আর আরজি। কি? আরজি। তোমরা কি বলতে পারো প্রতিনিধি মৌল কোন গ্রুপে অবস্থান করে? 13 থেকে 17। আর পর্যায় পর্যায়ে হচ্ছে 1 থেকে 2। 2। তাই তো? আচ্ছা 16 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোকে কি বলে? চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল। 17 নম্বর গ্রুপে হ্যালোজেন মৌল। তোমরা কি জানো হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদক। সামুদ্রিক লবণ উৎপাদক। এবং সর্বশেষ যে কি রয়েছে, পিরিয়ড রয়েছে, সেই পিরিয়ডটাকে কি বলা হয়? সর্বশেষ পিরিয়ড ওটা হচ্ছে নিষ্ক্রিয় বা নবল। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস। আচ্ছা নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসকে আমরা অন্য আরেকটি নামে জানি, সেটা কি? বিরল গ্যাস। আচ্ছা এটা কত নাম্বার গ্রুপে রয়েছে? 18 নাম্বার। 18 নাম্বার গ্রুপে রয়েছে। তো এই হলো আজকের পর্যায় সারণী সম্পর্কে ডিটেলস একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা। এই আলোচনাটি তোমরা যদি খুব সুন্দর করে পড়তে পারো বা আলোচনাটি ভিডিওটির সঙ্গে ভালো করে থেকে জানতে পারো বা বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। এবং অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্স যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখো তোমাদের ভিডিওর পাশে একটি পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে বা নোটস আকারে পেয়ে যাবে। তোমরা সেখান থেকেও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারো।